Dear students, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ। প্রথমেই আমরা দেখে নেই যে আজকের টপিকে অর্থাৎ এনভায়রনমেন্ট টপিকে আমরা কী কী কন্টেন্টগুলো নিয়ে বা কোন কোন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে আলোচনা করব যে ডেফিনিশন মানে হচ্ছে পরিবেশ কাকে বলে, পরিবেশের সংজ্ঞা কী সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। সেকেন্ডলি আলোচনা করব আমরা যেই কনসেপ্টটা সেটা হলো হিউম্যান ইকোলজি। মানে হচ্ছে হিউম্যান ইকোলজি কাকে বলে, হিউম্যান ইকোলজির সাথে পরিবেশের কি সম্পর্ক সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। থার্ডলি আমরা যে অ্যাসপেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড সলিউশন, অর্থাৎ আমাদের চারিপাশের যে পরিবেশ আছে, আমাদের এই পৃথিবী বা আমাদের এই ধরনী কিভাবে দূষিত হচ্ছে এবং এই দূষিত হওয়া থেকে কিভাবে বেঁচে থাকা যায় বা এই দূষণের উপায় কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই চলো আমরা দেখে নেই যে এনভায়রনমেন্ট কাকে বলে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এনভায়রনমেন্টের একটা ডেফিনিশন দেওয়া আছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো all the living and non-living factors affecting an organism and ultimately determining its form and survival is known as environment। মানে হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটি অবস্থা বা এমন একটি সিচুয়েশন যেখানে অল দ্য লিভিং অ্যান্ড নন লিভিং ফ্যাক্টরস থাকে। অর্থাৎ লিভিং ফ্যাক্টরস কোনগুলো? লিভিং ফ্যাক্টরস হলো যেগুলো জীবন আছে, অর্থাৎ যেই সব জিনিসের জীবন আছে সেগুলোকে বলা হচ্ছে লিভিং ফ্যাক্টরস। মনে করো মানুষ, পশু পাখি, গাছপালা, তারপরে গরু ছাগল, আমরা চারিপাশে যত কিছু যেগুলোর জীবন আছে সেগুলো হচ্ছে লিভিং ফ্যাক্টরস। আর সেকেন্ডলি হচ্ছে নন লিভিং ফ্যাক্টরস, অর্থাৎ আমাদের চারপাশে যেই জড় বস্তু আছে সেগুলোকে বলা হয় নন লিভিং ফ্যাক্টরস। ফর এক্সাম্পল আমাদের রাস্তাঘাট, তারপরে দালান কোঠা, বিল্ডিং, আমাদের ঘর বাড়ি, তারপরে হচ্ছে আমাদের যেই ফার্নিচার, এই সবগুলো হচ্ছে আমাদের নন লিভিং ফ্যাক্টরস। তাহলে এখানে বলছে যে লিভিং ফ্যাক্টরস এবং নন লিভিং ফ্যাক্টরস যখন আমাদেরকে ডিটারমাইন করে দেয় ইটস ফর্ম অ্যান্ড সার্ভাইভাল, অর্থাৎ আমাদের চারিপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশটা কীরকম হবে, মানে এর ফরমেশনটা কীরকম হবে, এবং সার্ভাইভাল অর্থাৎ কিভাবে বাস করবে, এই সবগুলো নন লিভিং এবং লিভিং ফ্যাক্টরসগুলো যখন এই সবগুলো জিনিসের ফরমেশন এবং সার্ভাইভাল ডিটারমাইন করে দেয় যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোকেই বলা হচ্ছে পরিবেশ। যদিও ডেফিনেশনটা একটু কঠিন মনে হচ্ছে, আমি আবার সহজভাবে তোমাদেরকে বলার চেষ্টা করি। সেটা হলো পরিবেশ হলো এমন কতগুলো লিভিং এবং নন লিভিং ফ্যাক্টরস যেগুলো আমাদেরকে আমাদের চারিপাশের পরিবেশ কীরকম হবে এবং আমরা কিভাবে বাস করব সেগুলো ডিটারমাইন করে দেয় বা নির্ধারণ করে দেয়, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে পরিবেশ। তাহলে প্রথমত আমরা একটা জেনারেল ডেফিনিশন দেখলাম যে পরিবেশ কাকে বলে। আমরা যদি একদম জেনারেল ডেফিনেশনের কথা বলি যে পরিবেশ কাকে বলে, আমরা ছোটোবেলায় পড়েছি পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে গাছপালা, ঘর বাড়ি, মানুষ যারা থাকে তাদের সবাইকে মিলে পরিবেশ বলা হয়। অ্যাকচুয়ালি পরিবেশের কনসেপ্টটা এর চেয়েও আরেকটু ব্রড, ঠিক আছে? তো নেক্সটে আমরা আরও কিছু ডেফিনেশন দেখব যে পরিবেশ অ্যাকচুয়ালি কী বা কাকে বলে।
এখানে দেখতে পাচ্ছ যে অল দি এক্সটার্নাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি অফ পিপল, প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস। তার মানে এই সংজ্ঞা অনুযায়ী বলার চেষ্টা করা হচ্ছে যে পরিবেশ হলো আমাদের জীবন অর্থাৎ লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি, আমাদের কার্যকলাপকে যখন আমাদের পারিপার্শ্বিক যত ফ্যাক্টরগুলো আছে, যখন সেই ফ্যাক্টরগুলো আমাদের জীবন এবং আমাদের অর্থাৎ মানুষের জীবন, প্লান্টের জীবন এবং অ্যানিমেল জীবন, অর্থাৎ বলা হচ্ছে যে যখন মানুষ, গাছপালা এবং পশু পাখি যারা আছে এই সবগুলোর জীবন বা লাইফস্টাইলকে যখন যেই ফ্যাক্টরগুলোর মাধ্যমে প্রভাবিত করা হয়, সেই ফ্যাক্টরগুলো মিলেই যেই একটা সিস্টেম গঠিত হয়, সেই সিস্টেমটাকে বলা হয় পরিবেশ। অর্থাৎ মনে করো আমাদের মানুষের জীবনে মনে করো রাস্তাঘাট খুবই একটা প্রভাব ফেলে। মনে করো যদি রাস্তা খুব ভালো থাকে তাহলে আমরা খুব সহজেই যাতায়াত করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়। আবার যদি রাস্তা খারাপ থাকে তাহলে আমাদের যানবাহনের ক্ষতি হওয়ার পাশাপাশি আমাদের শারীরিক বিভিন্ন ক্ষতি হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে অর্থাৎ রাস্তাঘাট, এই রাস্তাঘাটের একটা প্রভাব কিন্তু মানুষের জীবনে থেকে থাকে। তো এই জন্য বলা হচ্ছে যে যখন কোনো এক্সটার্নাল ফ্যাক্টর মানুষের জীবন বা গাছপালার জীবন বা পশু পাখির জীবনকে প্রভাবিত করবে, তখনই সেটাকে বলা হচ্ছে পরিবেশ। আরও একটা সংজ্ঞা আমরা যেটা একটু আগেই বলেছিলাম যে খুবই সিম্পল একটা সংজ্ঞা, সেটা হলো অল দ্য থিংস সারাউন্ডিং আস ইজ নোন এজ এনভায়রনমেন্ট। মানে হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, অবজেক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, মানে হচ্ছে লিভিং অ্যান্ড নন লিভিং যা কিছু আছে সব কিছু নিয়েই আসলে পরিবেশ গঠিত হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরিবেশ কাকে বলে বা পরিবেশের সংজ্ঞা কী। সেকেন্ডলি আমরা যে কনসেপ্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো হিউম্যান ইকোলজি। আচ্ছা, ইকোলজি বলতে প্রথমে বুঝতে হবে যে ইকোলজি বলতে কি বোঝানো হচ্ছে। যে ইকোলজি বলতে বোঝানো হচ্ছে, ইকোলজি মানে হচ্ছে স্টাডি অফ রিলেশনশিপ উইথ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের চারপাশে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট আছে সেইটার সাথে যে আমাদের একটা ইন্টারেকশন হয়ে থাকে, অর্থাৎ আমাদের সাথে চারপাশের যে সম্পর্ক কী, আমাদের সাথে বাড়ি ঘরের সম্পর্ক কী, মানুষের সাথে রাস্তাঘাটের সম্পর্ক কী, মানুষের সাথে গাড়ির কী সম্পর্ক, এই যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের ইন্টারাকশন হয়, একটা সম্পর্ক স্থাপিত হয়, সেই ইন্টারাকশনটাকেই বলা হয় মূলত ইকোলজি। তাহলে এখন হিউম্যান ইকোলজি বলতে কি বোঝানো হচ্ছে? হিউম্যান ইকোলজি হচ্ছে মানুষের সাথে পরিবেশের যেই অন্যান্য উপাদানগুলো আছে, এই সবগুলো উপাদান এর সাথে মানুষের যে ইন্টারাকশনটা হয়ে থাকে, সেই ইন্টারাকশনটা কিভাবে হয়ে থাকে, কিভাবে মানুষ একটা জিনিসের সাথে আরেকটা কানেক্টেড থাকে, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে হিউম্যান ইকোলজি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে human ecology is an area of study that is concerned with the interrelationships between people and their environment. That means মানুষ এবং তার পারিপার্শ্বিক যে পরিবেশ আছে অর্থাৎ চারপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সাথে মানুষের যে সম্পর্ক স্থাপিত হয় সেটাকে বলা হয় হিউম্যান ইকোলজি। মনে করো মানুষের সাথে বাড়ি ঘরে কী সম্পর্ক, মানুষের সাথে পশু পাখির কী সম্পর্ক, তো এই যে সম্পর্কগুলো আলোচনা করা হয় বা গাছের কী সম্পর্ক, এই সম্পর্কগুলো যখন আলোচনা করা হয় তখনই সেটাকে বলা হচ্ছে হিউম্যান ইকোলজি। হিউম্যান ইকোলজি সম্পর্কে বলতে গিয়ে পরিবেশ বিজ্ঞানী ব্যারি কমনার নামের একজন পরিবেশ বিজ্ঞানী আছেন, তিনি বলেছেন যে হিউম্যান ইকোলজি হলো এমন একটা জিনিস যেটা হলো এভরিথিং ইজ কানেক্টেড
টু এভরিথিং এলস, মানে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে কোনো একটা জিনিস নাই যেটা অন্য কোনো একটা জিনিসের সাথে সম্পর্ক নাই। মনে করো আমরা এই পৃথিবীতে বাস করি, আমাদের পৃথিবী একটা গ্রহ, আমাদের পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ কিন্তু আমাদের থেকে অনেক দূরে, তারপরেও চাঁদের সাথে কিন্তু আমাদের একটা সম্পর্ক আছে। চাঁদ যদি না থাকতো তাহলে আমাদের এই পৃথিবীতে জোয়ার ভাটা তৈরি হতো না, সাগরের পানি ঢেউ হতো না, তারপরে রাতের বেলা আমরা চাঁদের আলো পেতাম না, তারপরে চাঁদ দেখে আমরা বিভিন্ন ধরনের ঈদ উদযাপন করি, রোজা পালন করি, এগুলো করতে পারতাম না। তাহলে কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো যে একটা উপগ্রহ আমাদের গ্রহ থেকে অনেক দূরে অবস্থিত, তারপরেও সেটার সাথে আমাদের এক ধরনের রিলেশনশিপ আছে। তো ঠিক তেমনিভাবে এখানে ব্যারিমোর বলেছেন যে এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং এলস, মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বা এই সৃষ্টির প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড, বা একটাই আরেকটার সাথে এক ধরনের রিলেশনশিপ আছে। তাহলে হিউম্যান ইকোলজির মধ্যে আমরা মূলত দেখব যে আমাদের যে পরিবেশ আছে সেই পরিবেশের সাথে মানুষের যেই সোশ্যাল সিস্টেম, অর্থাৎ আমরা আমাদের যেই সমাজ ব্যবস্থা, আমরা কিভাবে জীবনযাপন করি, সেই সমাজ ব্যবস্থার সাথে যেই ন্যাচারাল পরিবেশ আছে সেই পরিবেশের সম্পর্কটা কি আমরা মূলত সেটাই দেখার চেষ্টা করব। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি চার্ট দেওয়া আছে যে সোশ্যাল সিস্টেমের সাথে ইকোসিস্টেমের কি সম্পর্ক সেটা দেখানো হয়েছে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে সোশ্যাল সিস্টেম মূলত হয়ে থাকে হিউম্যান অ্যাক্টিভিটিসের মাধ্যমে, ঠিক আছে? অর্থাৎ মানুষের যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে সেই কর্মকাণ্ডগুলো হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস, আর হিউম্যান অ্যাক্টিভিটিসের মাধ্যমে হয়ে থাকে সোশ্যাল সিস্টেম। আর অন্যদিকে ইকোসিস্টেম যেটা, সেটা হলো অনেকটা হিউম্যান অ্যাক্টিভিটিসের বাইরে, অর্থাৎ ন্যাচারাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আমাদের এই পৃথিবীতে যদি মানুষ না থাকতো, মানুষ যদি কোনো কর্মকাণ্ড না করতো, তাহলে এই পৃথিবীর যে একটা প্রকৃতি আছে, নেচার আছে, সেই নেচার কিন্তু অটোমেটিক্যালি তার আপন গতিতে চলতে থাকতো, ঠিক আছে? কিন্তু আমাদের সমাজে বা আমাদের এই পৃথিবীতে আমরা কি করেছি? আমরা পরিবেশকে বিভিন্নভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছি, পরিবেশকে বিভিন্নভাবে মডিফাই করার চেষ্টা করেছি, এবং এই পরিবেশকে আমরা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে আমাদের বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সোশ্যাল সিস্টেম ইকোসিস্টেমকে এক ধরনের হিউম্যান অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে থাকে। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে হিউম্যান অ্যাক্টিভিটিস, এনার্জি, ম্যাটেরিয়াল, ইনফরমেশন, এগুলো ইনপুট দেওয়া হয় কোথায়? ইকোসিস্টেমে। আবার ইকোসিস্টেম যখন এটাকে গ্রহণ করে সেটার একটা আউটপুট থাকে, আবার সেই আউটপুটটা বলা হয় ইকোসিস্টেম সার্ভিস। এখন হিউম্যান অ্যাক্টিভিটিসের যে ইনপুট বা আমরা যে কাজগুলো করি, সেই ইনপুট ইকোসিস্টেম বা ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটাকে তার আপন গতিতে গ্রহণ করে মানুষ বা হিউম্যান অ্যাক্টিভিটিস যেইভাবে এনভায়রনমেন্টকে ট্রিট করে, ঠিক সেইভাবে কি করে এনভায়রনমেন্ট তার আউটপুট দিয়ে থাকে। অর্থাৎ তুমি যদি পরিবেশের সাথে ভালো কাজ করো তাহলে তুমি ভালো আউটপুট পাবা, আবার যদি খারাপ কাজ করো তাহলে তুমি খারাপ আউটপুট পাবা। এখন সেই ইনপুট আউটপুটের সম্পর্কটা আমরা একটু পরেই আলোচনা করব, সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে সোশ্যাল সিস্টেমের সাথে ইকোসিস্টেমের যেই সম্পর্কটা সেটা তোমরা একটু দেখে নাও। সেটা হলো, তোমরা দেখো যে সোশ্যাল সিস্টেমে কি কি আছে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। প্রথমত নলেজ, দেন হচ্ছে পপুলেশন, দেন টেকনোলজি,
দেন সোশ্যাল অর্গানাইজেশন, দেন ভ্যালিউস। এই যে প্রথমত আসবে পপুলেশন অর্থাৎ মানুষ যখন থাকবে তখন তার কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। প্রথমত নলেজ, দ্বিতীয়ত টেকনোলজি, তৃতীয়ত সোশ্যাল অর্গানাইজেশন, চতুর্থত ভ্যালুস। এই যে কতগুলো ক্যাটাগরি আমরা বললাম এগুলো হচ্ছে মানুষ বা পপুলেশনের হিউম্যান অ্যাক্টিভিটিস। এখন এই কতগুলো অ্যাক্টিভিটিস যখন এই হিউম্যান অ্যাক্টিভিটিস যখন ইকোসিস্টেমকে ইনপুট দেওয়া হয় তখন সেই ইকোসিস্টেম বা ন্যাচারাল এনভায়রনমেন্টের উপর একটা প্রভাব ফেলে। তো ন্যাচারাল এনভায়রনমেন্টে কী কী আছে? ন্যাচারাল এনভায়রনমেন্টে আমরা দেখি যে এয়ার, ওয়াটার, প্লান্টস, অ্যানিমেলস, মাইক্রো অর্গানিজমস, তারপরে সয়েল, হিউম্যান বিল্ড স্ট্রাকচারস, এই কতগুলো জিনিস আমরা ন্যাচারাল এনভায়রনমেন্টে দেখতে পাই। এখন এই নেচারকে যখন আমরা বিভিন্ন ধরনের ইনপুট দিব, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। মনে করো এই পৃথিবীর একটা স্বাভাবিক নিয়ম হলো এই পৃথিবীর দেশে দেশে বা জমিতে বা ভূখণ্ডে বিভিন্ন নদী বয়ে যাবে, ঠিক আছে? পাহাড় থেকে পানি পড়ে সেই পাহাড়ি পানি গিয়ে একসময় সাগরে গিয়ে মিলিত হবে। তো এখন মানুষ যদি সেই নদীগুলোকে আটকানোর চেষ্টা করে বা নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে এক ধরনের আউটপুট আমরা পাবো। সেটা কীরকম? মনে করো নদীতে কেউ যদি বাঁধ দেওয়ার চেষ্টা করে, সেই বাঁধের ফলে কী হবে? নদীর স্বাভাবিক যে প্রবাহ সেটা ব্যাহত হবে এবং সেই ব্যাহত হওয়ার ফলে অনেক এলাকায় বন্যা তৈরি হতে পারে। আবার এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। আবার পানিকে বাদ দিয়ে সেই পানি থেকে কিন্তু আবার অনেক সময় টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেচারকে তুমি যেই জিনিসটা ইনপুট দিবা নেচার তোমাকে ঠিক সেইভাবেই তোমার আউটপুটটা দেবে। তাহলে এটাই ছিল মূলত হিউম্যান ইকোলজি বা হিউম্যান অ্যাক্টিভিটিসের সাথে ন্যাচারাল এনভায়রনমেন্টের সম্পর্ক। তো প্রথমত আমরা দেখলাম এনভায়রনমেন্ট কাকে বলে এবং হিউম্যান ইকোলজি কাকে বলে সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা আলোচনা করব এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড সলিউশন।